ভাষার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও কেমন। হুম হুম। আমেরিকার মতো বড় একটা শহরে বাস করে দুজন বড় মাফিয়া। একজনের নাম একে, উনি হচ্ছেন মাফিয়াদের কিং। আরেকজনের নাম এনজে, সে হচ্ছেন মাফিয়াদের কুইন। এদের দুজনের মধ্যে সাপ আর নেউলের সম্পর্ক, কিন্তু এখনো পর্যন্ত কেউ কাউকে দেখেনি। এখন হয়তো আপনারা ভাবছেন একজন আরেকজনের শত্রু, কিন্তু কেউ কাউকে দেখেনি। এই বিষয়ে বুঝতে পারছেন না, তাই তো? তাহলে বলি, এরা দুইজন হচ্ছে টপ মাফিয়াদের মধ্যে অন্যতম। এরা সবসময় একজন আরেকজনের ক্ষতি করার জন্য চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কাউকে দেখেনি। ওরা একজন আরেকজনের শুধু নামটাই জানে। ওরা দুজনেই সবসময় মাস্ক ব্যবহার করে, তাই ওরা কেউই কারোর মুখ দেখেনি। এমনকি সরাসরি দুজনে কখনো কথাও বলেনি। ওরা দুজনেই অনেক বড় লোক, কিন্তু তবুও ওরা মাফিয়া জগৎটাকে বেছে নিয়েছে। কিন্তু কেন এই জগৎটাকে বেছে নিয়েছে তা আপনারা কিছুক্ষণ পর গল্পটার মাঝেই জানতে পারবেন। তাই গল্পটা শুনতে থাকুন, আশা করি নিরাশ হবেন না। চলুন তাহলে একটু গল্পে ফেরা যাক। আকাশ সকালবেলা ঘুমোচ্ছে, তখন কেউ একজন ওর রুমে আসে। এসেই আকাশের চুলগুলো ধরে টানতে থাকে, কিন্তু আকাশ তাতেও উঠল না। তাই জগে থাকা পানি সবটা আকাশের মুখের ওপর ঢেলে দিল। পানি পড়াতে আকাশ চিৎকার করে বলে, আম্মু আম্মু তাড়াতাড়ি এসো, দেখে যাও আমাদের ছাদ দিয়ে পানি পড়তেছে। আকাশের কথা শুনে ঈশা হাসতে থাকে। ঈশার হাসির আওয়াজ শুনে আকাশের বুঝতে বাকি রইল না যে এটা ঈশারই কাজ। ও ঈশা, তুই? আমি তো কি না কি ভাবতেছি। আচ্ছা ভাইয়া, আমি যে প্রতিদিন এমন করি তো রাগ হয় না? তুই তো আমার একমাত্র বোন, তোর ক্ষতি হতে আমি দিতে পারি না। আর তাছাড়া তোর এই কাণ্ডগুলা আমার কাছে খুবই ভালো লাগে। তুই আমার একমাত্র বোন, তোকে কেউ কিছু বললে তাকে আমি একটু ছাড় দেব না। ভাইয়া তুই রেডি হয়ে আয়, আব্বু তোকে অফিসে যেতে বলেছে। তুই যা, আমি আসছি। ঈশা চলে যায়। এদিকে আকাশ ফ্রেশ হতে ওয়াশরুমে ঢোকে। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা করে চলে যায় অফিসের দিকে। নায়কের পালা শেষ, তাহলে এবার চলুন নায়িকা কি করছে তা জেনে নিই। ইরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। ইরা ওর বাবা মায়ের সাথে অনেক ফ্রি, ওনাদের নিজের বন্ধু মনে করে ইরা। আম্মু, আব্বু, আমি ভার্সিটিতে গেলাম। যা মা, তবে সাবধানে যাবি। ঠিক আছে আম্মু, আমি তাহলে গেলাম। ইরা বাসা থেকে বের হয়ে ভার্সিটিতে চলে যায়। এদিকে আকাশ অফিসের সব কাজ সেরে বাসায় চলে আসে। অন্যদিকে ইরাও ভার্সিটির ক্লাস শেষ করে বাসায় চলে আসে, কেননা এই শহরে রাতের বেলায় একে আর এনজের লোক ঘুরে বেড়ায়। সেজন্য রাতে ছেলেমেয়েরা বাইরে তেমন একটা ঘোরাফেরা করে না। রাত ঠিক 1টা বাজে। আমাদের দলের সবাইকে কি মানুষ ভয় পাচ্ছে? সবাই তো পায়, ওই এনজিল লোকেরাও কিছুটা পায়, কিন্তু সবাই না। এই মেয়েটা চায় কি? ওই মেয়েটা চায় এই পুরো শহরেও একাই রাজত্ব করবে। ও তাই নাকি? আমি বেঁচে থাকতে তা তো কখনো সম্ভবই হবে না। কিং, তাহলে ওই মেয়েটার সাথে আমাদের কি করা উচিত? ওর লোকদের যেখানেই পাবে ওখানেই যদি মেরে ফেলা হয় তাহলে তো ওরাও আমাদের লোকজনকে মারবে। তাহলে এখন কি করা যায় এটাই ভাবতে হবে। বস, আমি একটা খবর পেয়েছি। কি খবর? তাড়াতাড়ি বল। কিং এই শহরে নাকি আরও একটা নতুন গ্যাং এসেছে। ওরা নাকি এই শহরে রাজত্ব করতে চায়। তাহলে খবর নেই, যেখানেই পাবি ওদের মেরে ফেলবি। শোন, কিছু লোক রেডি কর, আমি একটা অপারেশনের যাব। সেই জন্য 10 জন লোক রেডি হতে বল, সাথে 2টা গাড়ি। আমি এখনই রেডি হতে বলছি, আপনি নিজেও তৈরি হয়ে নিন। রাশেদ গিয়ে কিছু লোককে রেডি হতে বলে। অন্যদিকে আকাশ নিজেও রেডি হয়ে নেয়। 10 মিনিট পর ওরা গাড়িতে করে একটা জঙ্গলের ভিতর ঢুকে যায়। জঙ্গলের ভিতর একে
একটা পুরনো বাড়িতে ঢোকে। বাড়িটা অনেক পুরনো হলেও বাড়ির ভিতরে সবকিছু অনেক নতুন, একেবারে যাকে বলে পুরনোর ভিতর গুপ্তধন। ওই রুমে গিয়ে আকাশ একটা হাত দিলে নিচের ফ্লোরটা আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে। প্রায় 20 ফুট নিচে গিয়ে এটা থেমে যায়। ওরা এখান থেকে আন্ডারগ্রাউন্ডের ভিতর প্রবেশ করে। ওখানে ওদের বন্দুক, বোমা এবং যাবতীয় যা যা লাগবে সবকিছু রাখা। ওরা সেসব এখান থেকে নিয়ে যাবে। ওকে বয়েস, তোমাদের যা যা হাতিয়ার লাগবে সব এখান থেকে নিয়ে চলো, কারণ আমরা একটু পরে একটা মিশনে যাব। তাই নিজেদের রক্ষা এবং শত্রুদের মারার জন্য প্রয়োজনীয় হাতিয়ারগুলো নিয়ে নাও। একের কথাই ওর লোক যা কিছু লাগবে তা ওখান থেকে নিয়ে নেয়। ওদের সব কিছু নেওয়া হয়ে গেলে একে ওদের নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের ধারে, কেননা এই সমুদ্রের ধার দিয়ে এনজেল লোকেরা এই নিয়ে যাবে ওদের মালপত্র। তাই একে এখানে ওর লোকেদের নিয়ে এসেছে, যাতে করে এনজে এই মালপত্রগুলো নিজের কন্ট্রোলে নিয়ে যেতে না পারে। সেজন্য ওরা চুপটি মেরে বসে থাকে, কখন এখানে লঞ্চ নামবে আর কখন ওরা আক্রমণ করতে পারবে সেই ভেবে। এদিকে 30 মিনিট পর দুটো লঞ্চ এসে সমুদ্রের ধারে পৌঁছায়। ওখান থেকে এনজেল লোক এই মালপত্রগুলো গাড়িতে ওঠাতে থাকে। বস চলুন এবার ওদের ওপরে হামলা করি। এখন না, এখন হামলা করলে ওরা লঞ্চ নিয়ে পালিয়ে যেতে পারে, তাই সবগুলো মাল ওরা গাড়িতে তুললেই আমরা হামলা করব। তার আগে গাড়িগুলোর চাকা গুলি করে ব্লাস্ট করে দে, এতে করে ওরা এখান থেকে যেতে পারবে না। একের কথায় রাশেদ চাকায় গুলি করে, এভাবে চাকাগুলো নষ্ট করে দেয়। গাড়িতে সব মালপত্র উঠানো হয়ে গেলে এবার একের সব লোকেদের নিয়ে আক্রমণ করতে থাকে। আক্রমণের মধ্যে দিয়ে এনজের লোক এনজেকে খবর দিয়ে দেয় যে একে ওর লোক নিয়ে আক্রমণ করেছে। কি ওই একের এত সাহস আমার জিনিসের হাতায়? তোরা অপেক্ষা কর, আমি আসছি। এইদিকে ওদের মধ্যে যুদ্ধ হতেই থাকে। এক প্রকারে কেউ কারোর থেকে কম না। দুই দলে প্রায় অনেক লোক মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর আরও কয়েকটা গাড়ি আসাতে একের লোক নিয়ে চলে আসে। কেননা এখন ওদের সাথে পারা যাবে না, কারণ একের দলের মধ্যে 3 থেকে 4 জন বেঁচে আছে, কিন্তু ওদের দলে আরও 15 জন মতো লোক চলে আসাতে একের লোক নিয়ে চলে যায়। কোথায় ওই কি লোক যে আমার জিনিসের উপর হাতায়? কোন সাহসে? কুইন একে লোক নিয়ে পালিয়ে গেছে, কারণ ওদের দলের অনেক লোকজনকে আমরা মেরে ফেলেছি। তাই যখন আপনি লোক নিয়ে এসেছেন তার আগে একে পালিয়ে গেল। সত্যিই কি একে এই জন্য পালিয়ে গেল, নাকি আমি আসতে চলে গিয়েছি? কারণ এরকম অনেকবার হয়েছে, যেখানে যাই না কেন একে নিজের থেকে ওখান থেকে চলে যায়। কারণ ওই একে তো ইচ্ছে করলে আমাদের সবাইকে এখানে একাই মেরে ফেলতে পারতো, তাহলে কিছু না করে কেন এভাবে বারবার চলে যায়? শাকেলের কথা শুনে এনজে ভাবতে থাকে। কি ভাবছেন কুইন? কিছু না, ওরা যেহেতু চলে গিয়েছে তাই গাড়িগুলো নিয়ে গোটা হলে চলে এসো, আর তার আগে এগুলোর চাকা ঠিক করে নাও। কথাগুলো বলে এনজে চলে আসে ওখান থেকে। এইদিকে একে ওর লোক নিয়ে চলে আসে আগের আস্তানায়। কি একটা কথা বললো কি? তাড়াতাড়ি বলে শেষ কর, আমাদের এখান থেকে যেতে হবে, ভোর হয়ে আসছে। কিং বলছিলাম কি, আমরা তো ইচ্ছে করলে ওদের বাকি লোকদের ওখানে মেরে ফেলতে পারতাম, কিন্তু আপনি ওখান থেকে বারবার ওই কুইনকে দেখলে কেন চলে আসে? এই প্রশ্নের উত্তর আমার নিজের কাছেই অজানা, তাই অনেক লেট হয়ে যাচ্ছে, এখান থেকে যেতে হবে। একে ও নিজের লোকজনকে নিয়ে ওখান থেকে বের হয়ে বাসায় চলে যায়। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে ঈশার রুমে যায়। আজকে আকাশ ঈশার রুমে এসে দেখে ঈশা ঘুমাচ্ছে, তাই আকাশ ঈশাকে উঠানোর জন্য ওর মুখে পানি ঢেলে দিল। পানি মুখে পড়াতেই ঈশার ঘুম ভেঙে গেল এবং সামনে তাকিয়ে দেখে আকাশ হাসছে। ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। আমার মুখে পানি দেওয়ার সময় মনে থাকে না তোর? আর মারিস না, আমি উঠছি। তাড়াতাড়ি নিচে নাম, তোকে নিয়ে একটা জায়গায় যাইব। ভাইয়া কোথায় যাবি? আয়, তাহলেই বুঝতে পারবি। আমি নিচে গেলাম, তুই আয়।
আকাশ নিচে চলে যায়। অন্যদিকে ঈশা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে যায়। ঈশা নামলে ওরা দুজনেই নাস্তা করে নেয়। নাস্তা করা শেষ হলে আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে ওদের অফিসের উদ্দেশ্যে। ভাইয়া আমরা অফিসে কেন এসেছি? আসলেই বুঝতে পারবি। তুই বললে কি হয়? তুই আমার সাথে আয়, তাহলেই বুঝতে পারবি। আকাশ ঈশাকে নিয়ে অফিসে চলে যায়। অফিসে ওর আব্বুর সাথে দেখা করে। তখন ওখানে ওদের উকিল আঙ্কেলও ছিল। ঈশা ওর আঙ্কেলের মাধ্যমে জানতে পারে ঈশার বাবা ওনার পুরো সম্পত্তির অর্ধেক আকাশের নামে আর বাকি অর্ধেক ঈশার নামে করে দিতে চাইছে। আব্বু আমি একটা কথা বলবো। বল মা, কি বলবি তুই? আমি চাইছি যে পুরো সম্পত্তি তুমি। ঠিক আছে, এসে সব সম্পত্তি তোর নামেই করে দেওয়া হবে। আঙ্কেল আপনি কাগজ রেডি করুন। ধুর, আমি বলছিলাম যে পুরো সম্পত্তি তুমি ভাইয়ার নামেই করে নাও। কিন্তু তোকে কিছু না দিতে পারলে তো? আমার কিছু লাগবে না, আমার শুধু মায়ের আর ভাইয়ার ভালোবাসা পেলেই চলবে। না, কিন্তু তোর মাসিক খরচ তোকে কে দেবে? সব সম্পত্তি যদি আকাশের নামে হয়ে যায় তাহলে তোর কাছে কিছুই থাকবে না। এমনকি তুই ইচ্ছে করলেও আমাদের কোনো ব্যবসার থেকে টাকা নিতে পারবি না আকাশের অনুমতি ছাড়া। বাবা তুমি তাহলে জানোই না, ভাইয়া আমাকে একটা ক্রেডিট কার্ড করে দিয়েছে। তাছাড়া নগদ কিছু পাউন্ডও আমাকে দেয়, তা তুমি জানো না। এজন্য তুই আমার কাছ থেকে কখনো পাউন্ড চাইতি না। হ্যাঁ, কারণ আমার সব খরচ ভাইয়া দেয়, তাই আমি সম্পত্তি দিয়ে কি করব? তাছাড়া বিয়ের পর তো আমি আরেকটা বাড়িতে চলেই যাব, তাই আমার কিছুই লাগবে না। তবু ঈশা তুই কিছু রাখ। দেখ ভাইয়া, আমার কিছু লাগবে না, কারণ সম্পত্তি থাকলে তুই আমাকে আর পাউন্ড দিবি না, কারণ তখন বলবি তোর কাছে পাউন্ড আছে। তাহলে আমার কাছে চাইছিস কেন? তাই আমি চাই তুই আমার আগের ভাইয়া হয়েই থাক। এরপর ঈশা যখন সম্পত্তি নেবে না তখন সবকিছু আকাশের নামে করে দেওয়া হলো। আকাশ, তাহলে তুই ঈশাকে বাড়িতে পৌঁছে দে। না বাবা, ওকে ভার্সিটিতে দিয়ে আসবো। না ভাইয়া, তুই আমাকে নিয়ে এখন ঘুরতে যাবি। ঠিক আছে, চল আমার সাথে। ঠিক আছে ভাইয়া, চল। আপু আমি গেলাম ভাইয়ার সাথে, ফিরতে দেরি হলে বকা দেবে না কিন্তু। আর আম্মুকে তুমি বলে দিবে আমি ভাইয়ার সাথে আছি। ঠিক আছে, তুই যা, আমি তোর আম্মুকে কল দিয়ে জানিয়ে দিব। ঈশা আকাশের সাথে চলে যায়। গাড়িতে শুধু ঈশা পটর পটর করতেই থাকে। আকাশ গাড়ি চালাতেই থাকে। গাড়ি চালানোর কিছুক্ষণ পরে গাড়ি ট্রাফিক সিগন্যালে আটকে গেল। তাই ঈশা বাইরের দিকে দেখতে থাকে। তখন আকাশও বাইরে দেখতে থাকে। তখন অন্য একটা গাড়িতেই ঈশা একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা শুধু হাত দেখা যাচ্ছে, কেননা হাতটা গাড়ির জানালার বাইরে ছিল, তাই হাত দেখতে পেয়েছে। হাতে ছিল চুড়ি। চুড়িগুলো দেখতে অনেক সুন্দর ছিল। ঈশাকে এমন করে বাইরে তাকাতে দেখে আকাশ প্রশ্ন করে, কি দেখছিস এরকম করে বাহিরে? ওই দেখ, মেয়েটার হাতে চুড়িগুলো অনেক সুন্দর, আমাকে এগুলো কিনে দিবি? কোনগুলো ঈশা? ঈশার কথায় আকাশ বাইরে তাকায়। তখন আকাশ মোবাইল দিয়ে ছবি তুলে নেয়। ছবি তুলে নিয়েছি, এখন পেলেই হবে। ভাইয়া তবে যাই বলিস না কেন, মেয়েটা কিন্তু অনেক সুন্দর কথা বলে, তোর সাথে মানাবে। চেহারাটাই তো দেখতে পারলি না তুই, না দেখেই কেমন করে বলছিস? ভাইয়া সিগন্যাল শেষ, এবার চল। যাচ্ছি বোন। আকাশ নিয়ে যেতে থাকে। মেয়েটার গাড়ি যেদিকে যাচ্ছে আকাশও গাড়ি ওই দিকে নিয়ে যাচ্ছে। ভাইয়া তুই কি ওই মেয়েটাকে ফলো করছিস? আমি কেন ফলো করব, আমি তো ওইদিকে যাচ্ছি। বুঝি, আমি সবই বুঝি। ডালমে কুছ কালা হ্যাঁ। ওই তুই চুপ করবি, এবার নাম। ভাইয়া আমরা কোথায় এলাম? এটা তো শপিং মল। হ্যাঁ, তোকে নিয়ে এখানে আসার কথা ছিল। তুই দাঁড়া এখানে, আমি গাড়িটা ভিতরে রেখে আসছি, তারপর তোকে চুড়িটা কিনে দেব। তাড়াতাড়ি আসিস কিন্তু ভাইয়া। আকাশ গাড়ি পার্কিং লপে রাখতে চলে যায়।
অন্যদিকে ঈশা শপিং মলের ভিতরে ঢুকতে যাবে, ওখানে কিছু বখাটে ছেলে মেয়েদেরকে টিস করছে, যার শিকার আকাশের বোন ঈশাও হয়েছে। ঈশা কোথাও না গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো। 5 মিনিট পর আকাশ আসলো। আকাশ এসে দেখলো যে ঈশা দাঁড়িয়ে আছে মন খারাপ করে। কি হয়েছে ঈশা? এই ছেলেগুলোকে মারলো কে? ভাইয়া, ওরা আমাকে বাজে কথা বলছিল, তখন একজন আপু এসে ওদের মেরেছে। যাক, তাহলে আমাকে কষ্ট করতে হলো না। তবু ওদেরকে কিছু কথা বলে আসি। ঈশার কাছ থেকে গিয়ে ওদের কাছে যায়। তোদের এত বড় সাহস, আমার বোনকে বাজে কথা বললি? ভাগ্য ভালো আগে মার খেয়েছিস, না হলে আমি মারলে তোদের একটাকেও বাঁচতে দিতাম না। তাই ভালো, চাস এখান থেকে বিদায় হোক। ছেলেগুলো কোনো রকম গাড়িতে উঠে চলে যায়। অন্যদিকে আকাশ ঈশাকে নিয়ে ভিতরে ঢুকে চুড়ি খুঁজতে থাকে। চুড়িটা দেখতে হীরের মতো লাগছে, তাই হীরের দোকানে যায়। ওখানে 4 থেকে 5টা দোকান খোঁজার পর ওরা চুড়িটা খুঁজে পায়। এটার দাম কত? দোকানদার চুড়িটার দাম 15 লক্ষ টাকা বলে। যেহেতু এই চুড়িটা হীরা দিয়ে করা, সেহেতু দাম তো বেশি হবেই। ঈশা ক্রেডিট কার্ড দিয়ে দেয় ওনাদের। ভাইয়া, আমারটা কেন দেব? আরে তুই দেওয়া আর আমি দেওয়া তো একই, কারণ এটা তো আমার নামে, তাই আমারটা থেকে খরচ করি, তোরটা থেকেও খরচ করি, আর পাউন তো আমার কাছ থেকে যাবে। ভাইয়া, কথাটা তো মন্দ বলিসনি তুই। ঈশার চুড়ি কেনা শেষ হলে ওরা ওখান থেকে চলে আসে বাড়িতে। ওরা বাড়িতে আসতে আসতে বিকাল হয়ে যায়। যেহেতু ঈশা আকাশের সাথে ছিল, তাই ওর আম্মু কিছু বলেনি। ঈশা, তোর হাতে এটা কি? আর সকালে কোথায় গিয়েছিলি তোরা? ভাইয়া, তুই বল আম্মুকে। আসলে আম্মু, ওকে আমি নিয়ে গেছিলাম একজন চুড়ি কেনার জন্য। দেখি তো চুড়িগুলো। ঈশা প্যাকেট খুলে চুড়ি বের করে দেখায়। এগুলো তো হীরের। এত দামি চুড়ি হাতে দিলে যদি চুরি হয়ে যায়, তাছাড়া ওকে এত দামি জিনিস কিনে দিবি না। একটা মাত্রই তো আমার বোন, ওকে না কিনে দিলে কাকে কিনে দেব? তোর আদরে বাদর হয়েছে। যা এবার ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঈশা, আজ থেকে চুড়িগুলো হাতে দিবি। ঠিক আছে ভাইয়া। ওরা ওপরে চলে যায়। কিছুক্ষণ পর নিচে নামে। খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। এদিকে রাত হতে কিং আর কুইনের জগৎটা শুরু হয়ে যায়। কেননা কিং আর কুইন ওরা দুজনেই রাতে ওদের কাজকর্মগুলো করতে থাকে, যেমনটা আজ রাতেও করবে। তবে আজ রাতে ঠিক তার উল্টো হতে চলেছে, কারণ আজ রাতে ওরা দুজনেই দুটো মিশনে যাবে, তবে তা অন্য মাফিয়ার বিরুদ্ধে। তাই একে ওর লোক নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে এনজে ওর লোক নিয়ে বেরিয়ে পড়ে। রাত ঠিক 1টা বাজে। তখন শুরু হয় কিং আর কুইনের মৃত্যু খেলা। কিং চলে যায় অন্য আরেকটা জায়গায়, যেখানে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। অন্যদিকে কুইন যায় সমুদ্রের ধারে, কেননা ওদের দুজনেরই মিশন দুটো জায়গায়। তাহলে এখন চলুন ওদের এই মিশন সম্পর্কে আমি আলাদা আলাদাভাবে বর্ণনা দিয়ে দিই। তাহলে আগে কিংয়ের মিশন সম্পর্কে বর্ণনা দেয়া যাক, তারপর দেব কুইনের। কিং ওর দলবল নিয়ে চলে যায় জঙ্গলের ধারে, কেননা জঙ্গলে আজকে অন্য একজন মাফিয়া তার কিছু ছোটোখাটো কাজ করবে। তাই কিং ওখানে এসেছে ওদের মেরে ওদের কাছ থেকে ওদের সব কিছু নিয়ে যাওয়ার জন্য। তোরা পজিশন নে। কিংয়ের কথা মতো ওর সব লোক পজিশন নিয়ে নেয়। কিছুক্ষণ পর ওই লোকগুলো মাল নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে আসছিল, তখন ওদের ওপর হামলা করে, সব কিছু নিয়ে নেয় ওদের কাছ থেকে। এই তোরা সাবধান, ওদের কাছে আরো লোক থাকতে পারে, তাই সাবধানে যাবি যাতে করে কোনো অসুবিধা না হয়, এবং এটাও দেখবি গাড়িতে কিছু আছে কিনা। কিংয়ের কথা মতো দুটো লোক গিয়ে দুটো গাড়ি চেক করতে থাকে। দুটো গাড়ি চেক করে ওরা কোনো কিছু পেল না, কেননা গাড়ি দুটো পুরোই খালি। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা হলো গাড়িতে ড্রাইভার ছাড়া অন্য কোনো লোক নেই। কিং, গাড়ি তো পুরো ফাঁকা, তাছাড়া গাড়িতে একটা টাকার মালও নাই। কি বলছিস কি? তাহলে কি এটা কুইনের কাজ? কুইনের কাজ মানে?
হ্যাঁ, কুইনের কাজ, কারণ ও হয়তো এদের কল দিয়ে আমাদের প্ল্যানের ব্যাপারে জানিয়ে দিয়েছে, তাই ড্রাইভার ছাড়া অন্য কোনো লোক নেই, তার উপর ট্রাক খালি। তাহলে কি এটা কোনো ট্র্যাপ আমাদের জন্য? এই তোরা গাড়িগুলো চেক করে দেখ কোনো বোমা আছে কিনা। কিংয়ের কথায় ওরা গাড়িগুলো চেক করে গাড়ির নিচে বোমা দেখতে পায়। বোমা কিছুক্ষণ পরেই ফাটবে, তাই কিং ওর লোকদের নিয়ে তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে চলে যায়। কিং যাওয়ার 1 মিনিট পর ওই ট্রাকগুলো বোমার আঘাতে নষ্ট হয়ে যায়। এতে করে কিংয়ের অনেক রাগ হয়, কারণ কুইনের জন্য এত বড় একটা চালান কিং মিস করে ফেলেছে। ওই কুইনকে তো আমি ছাড়বো না, আমার ক্ষতি করার জন্য শাস্তি পেতেই হবে। এইদিকে কিংয়ের কাহিনী শেষ, অন্যদিকে এবার কুইনের কাহিনী শুরু। কুইন সমুদ্রের ধারে বসে আছে, কখন জাহাজ আসবে আর কখন কুইন সে জাহাজ থেকে মালামাল নিয়ে নেবে, এটাই চিন্তা করেছিল কুইন। কুইন ওদের জাহাজ কখন আসবে? কারণ 1 ঘন্টা হয়ে গেল, জাহাজ আসার কোনো নামই নেই। আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, কিং যে ওই লোকেদের নিয়ে জঙ্গলে গেল, ওখানে কি কিছু পাবে না? কিন্তু এই যে জাহাজটা আছে না, এটা কিংয়ের চাল নয় তো? কুইন হতে পারে, কারণ ওরা যখন কিছু পায়নি তাহলে ওরা হয়তো আমাদের কেউ কিছু পেতে দেবে না। না, কিংয়ের জন্য আমার অনেক ক্ষতি হচ্ছে। তা ঠিক, কিন্তু এই কিং হচ্ছে করলে ওই দিন আমাদের মেরে ফেলতে পারতো, কিন্তু কোনো কিছুই সে করেনি। এর কারণটাও আমাদের অজানা। আমিও তাই ভাবছি। কিং হয়তো আমাদের দয়া দেখাচ্ছে, কিন্তু যখন আমাদেরও সময় আসবে তখন দেখে নিব সব। কুইন এখন তাহলে কি করবেন? এখানে থাকবেন নাকি চলে যাবেন? এখানে যখন এসেছি তখন একটু সমুদ্রের হাওয়া গায়ে ছুঁয়েই নি, তাই লোকদের সজাগ থাকতে বলো, কারণ বলা তো চায় না কোন দিক থেকে হামলা হয়। ঠিক আছে কুইন, আমি লোকদের সাবধানে থাকতে বলছি। এরপর শাকিল ওদের বাকি লোকদের কাছে যায় এবং ওদের গিয়ে বলে, তোমরা সাবধানে থাকবে, কুইন আরও কিছুক্ষণ এখানে থাকবে, তাই তোমরা একটু সাবধানে থাকবে যাতে করে কোনো বিপদ হলে আর মোকাবেলা করতে পারো। শাকিল কথাগুলো বলে চলে আসে। এভাবে 1 ঘন্টা থাকার পর কুইন ওখান থেকে চলে আসে। এতক্ষণ আপনারা ওদের দুজনের মিশন সম্পর্কে জানলেন, এবার তাহলে চলুন গল্পে ফেরা যাক। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে অফিসে যাবে, তখন ঈশা বলে ওঠে, ভাইয়া, আমার সাথে ভার্সিটিতে যেতে পারবি? ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে কি? তেমন কোনো সমস্যা হয়নি, আসলে স্যার গার্ডিয়ান নিয়ে যেতে বলেছে। তা কি তোকেই শুধু নিয়ে যেতে বলেছে নাকি বাকিদেরকেও? বাকিদের কথা জানি না, কিন্তু এখন তোকে আমার সাথে যেতে হবে। আকাশ কোনো উপায় দেখতে পাচ্ছে না, কারণ ঈশা তো আকাশকে না নিয়ে আজকে ভার্সিটিতে যাবে না, সেটা আকাশ ভালো করেই বুঝতে পেরেছে। কি ভাবছিস ভাইয়া? ঠিক আছে যাব, কিন্তু বেশি সময় নেব না আমি। যা করার একেবারে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে দুটো গাড়ি নিয়ে, কেননা আকাশ তো ঈশাকে নিয়ে ফিরতে পারবে না, তাই দুটো গাড়িতে করেই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওরা ভার্সিটিতে পৌঁছে গেল। ঈশা তুই এগো, বাইরে কলটা ধরে কথা বলে আসছি। ঠিক আছে ভাইয়া, তবে লেট কিন্তু করবি না। ওকে মাই ডিয়ার রিসিল সিস্টার। একদম পাস দিতে হবে না, তাই তাড়াতাড়ি করে আয়, আমি গেলাম। ঈশা চলে যায় ওর রুমে। এদিকে আকাশ কথা বলে ঈশার রুমের দিকে যেতে থাকে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারে ওই রুমের ছাত্র বা ছাত্রীদের হল রুমে যেতে বলেছে, তাই আকাশ হল রুমের দিকে যেতে থাকে। হল রুমে যেই না আকাশ ঢুকতে যাবে তখন একটা মেয়ের সাথে আকাশের ধাক্কা লাগে। ধাক্কা লাগার ফলে মেয়েটা আকাশের গায়ের ওপর এসে পড়ে। এতে করে মেয়েটার ঠোঁট আকাশের ঠোঁটের সাথে এসে মিশে যায়। অন্যদিকে আকাশ তো এক দৃষ্টিতে তাকিয়েই আছে। মেয়েটা ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে উঠে যায়। চোখে কি কম দেখেন? দেখছেন না আমি বের হচ্ছি, তাই আপনি ইচ্ছে করে ধাক্কা খেয়েছেন, তাই তো? আসলেই সুন্দরী মেয়ে দেখলেই ইচ্ছে করে আপনাদের ধাক্কা খেতে।
ইচ্ছে করে তো। ইরার কথা শুনে আকাশ এবার মেয়েটার দিকে তাকায়। আসলে মেয়েটা অনেক সুন্দর, কিন্তু এখন সবার সামনে কিছু একটা তো বলতে হবে, নয়তো প্রেস্টিজ তো এখানেই শেষ হয়ে যাবে। আকাশকে এমন অন্যমনস্ক দেখে মেয়েটা হাতে তুড়ি মারে আকাশের চোখের সামনে। এই যে মিস্টার, কি ভাবছেন এত? হুম হুম। ভাবছি আপনাকে কোন দিক থেকে সুন্দরী মনে হচ্ছে। আপনি তো একটু সুন্দরী নন। আসলে কি বলুন তো, যারা আসলে কালো তাদের মধ্যে কিছু মেয়ে সুন্দরী মনে করে, কিছু মেয়ে সুন্দরী বাবার চেষ্টা করে, তার মধ্যে আপনি নিজেই আছেন। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি সুন্দরী নই তাই না? আসলেই আপনার চোখে সমস্যা আছে, গিয়ে ডাক্তার দেখান। আমার চোখ ঠিকই আছে। আপনি একটা কাজ করেন, নিজের মুখটা ভালো করে আয়নাতে দেখবেন, তারপরে এসে বলবেন। ইরা আর আকাশ কথা বলছিল, তখন স্যার ও প্রিন্সিপাল চলে আসলো। এই কলেজের প্রায় সব স্যার আকাশকে চেনে, আবার প্রিন্সিপাল স্যারও আকাশকে খুব ভালো করেই চেনে। তাই ইরা ও আকাশ এভাবে দাঁড়িয়ে আছে দেখে ওনারা কিছু বলতে যাবে তার আগেই আকাশ বলে, স্যার, কোনো সমস্যা হয়নি, আপনি ভিতরে যান, আমি আসছি। স্যার ও প্রিন্সিপাল স্যার ওনারা সবাই ভিতরে চলে যায়। ওনারা যাওয়ার পর ইরা বলে ওঠে, আপনাকে তো আমি দেখে নেব, এই অপমানের প্রতিশোধ তো আমি ঠিকই নেব। তার আগে আপনার ঠোঁটে লাগানো লিপস্টিকটা চেঞ্জ করবেন, কেননা একটু মিষ্টি মিষ্টি মনে হচ্ছে। আকাশের এই কথাই ইরা আরও বেশি লজ্জা পায়। লজ্জা পেয়ে ইরা রুমের ভিতরে চলে যায়। আকাশ রুমে যাওয়ার আগে ঠোঁট মুছে রুমাল পকেটে রেখে দেয়। এরপর আকাশও ভিতরে চলে আসে, কিন্তু অন্য সব ছেলেদের সাথে না বসে স্যারদের সাথে গিয়ে বসে। এদিকে স্যারেরা ওনাদের বক্তব্য দিয়েই যাচ্ছে, অন্যদিকে আকাশের প্রায় সময় যেতে থাকে। তাই আকাশ ওখান থেকে উঠে স্যারদের বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে এরা আকাশের কয়েকটা ছবি উঠিয়ে নেয় অপমানের প্রতিশোধ নেয়ার জন্য। আকাশ ওদের অফিসে চলে আসে, অফিসে এসে নিজের কাজ করতে থাকে। কিন্তু আজকের লিপ কেসটা আকাশের চোখের সামনে বারবার ভেসে ওঠে। এতে আকাশের অজান্তেই হাসি পেয়ে যায়। তখন রুমে ঢোকার সময় শাহজাহান চৌধুরী খেয়াল করে, কী ব্যাপার, আজকে আকাশকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? উনি কথাগুলো বলে চলে আসে রুমে। আকাশ ওর বাবাকে দেখে দাঁড়িয়ে যায়। একে আব্বু এখানে? আমাকে বললে তো আমি নিজেই চলে আসতাম। তেমন কিছু না, বলছি তোকে আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? কই আব্বু, আমি তো ঠিকই আছি। না, আজকে অন্যরকম লাগছে। কী ব্যাপার, আমাকে তো বলতে পারিস। এমন কিছু হলে তোমাকে অবশ্যই বলতাম। তা আজকে এত লেট করলি যে আসতে? ঈশার সাথে ভার্সিটিতে গিয়েছিলাম, ওর ওখানে আজকে ফাংশন ছিল, তাই ওর ওখানে গিয়েছি। তার মানে ওখানে কিছু একটা ঘটিয়ে এসেছে, তাই এত খুশি খুশি দেখাচ্ছে। কিছু বলবি কি আব্বু? না, তুমি আসতে দেরি করলে, তাই ভাবলাম একবার দেখে যাই তুমি আসছো কি না। ও, আমার অনেক কাজ আছে, তুমি এখন যাও। আকাশের আব্বু চলে যায়। ওদিকে আকাশ কাজ করতে থাকে। এদিকে ঈশার কলেজের ফাংশন শেষ করে ঈশা বাড়িতে চলে আসে। এদিকে ইরা আকাশের ছবি ওর কিছু বন্ধুদের কাছে পাঠিয়ে দেয়, যাতে করে ওরা আকাশের সব খবর দিতে পারে ইরাকে। এভাবে কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পর ইরা আকাশের সব খবর পেয়ে যায়। তবে আকাশের সম্পর্কে খোঁজ খবর পেয়ে ইরা বুঝতে পারে, এসব যদি সত্যি হয় তাহলে তো ছেলেটা আসলেই ভালো, কিন্তু তখন অমনটা করলো কেন তাই বুঝতে পারছি না। সে যাই হোক, ওর সাথে তো আমাকে দেখা করতেই হবে, সে যে করেই হোক না কেন। ওই দিন আকাশ চলে আসে রাতের বেলায় বাড়িতে এসে ওর রুমে চলে যায়। পরের দিন সকালে আকাশ বের হয়ে অফিসে যাওয়ার জন্য। পথেই ইরা গাড়ি নিয়ে বসে আছে। আকাশ পথের সামনে গাড়ি দেখে ওর গাড়িটা থামায়।
গাড়িটা থামিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে বলতে থাকে, এই কোন ইডিয়েট রে, রাস্তার সামনে এভাবে গাড়ি রেখেছিস? আকাশ কয়েকবার বলার পরেও কেউ জবাব দিচ্ছে না, তাই আকাশ গাড়িটার কাছে যায় দেখার জন্য, গাড়ির ভিতরে কেউ আছে কিনা তা দেখার জন্য। গাড়ির ভিতরে তাকিয়ে দেখে একটা মেয়ে শুয়ে আছে মুখে টুপি দিয়ে, তাই মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না। কি আপনি এভাবে পথের মধ্যে গাড়ি আটকে রেখেছেন কেন? আমার ইচ্ছে হয়েছে সেই জন্য রেখেছি, তাতে আপনার কি শুনি? হুম হুম। আমার কি মানে? এভাবে গাড়ি লাগলে অফিসে যাব কিভাবে আমি? কি করে আবার আমার গাড়িতে করে যাবেন? মাথা খারাপ নাকি আপনার? আমার গাড়ি থাকতে আমি আপনার গাড়িতে যাব কেন? গাড়ি ঠিকই আছে, কিন্তু গাড়ির চাকাতে কোনো হাওয়া নেই। ইরার কথা আকাশ গাড়ির কাছে গিয়ে চেক করতে থাকে সত্যি কিনা। গাড়ির 4টে চাকা চেক করে দেখছে পিছনের দুটো চাকাতেই হাওয়া নেই। তাই আবারও ইরার গাড়ির কাছে আসে। আমার কথা বিশ্বাস হলো না তো? এবার কি বিশ্বাস হয়েছে? আপনি এমনটা কেন করলেন? কারণ আপনি এখন আমার সাথেই যাবেন, আমি যেখানে নিয়ে যাব সেখানেই। আমি কোনো অপরিচিত মেয়ের সাথে কোথাও যাব না। তাছাড়া আমি কল দিয়ে অন্য একটা গাড়ি এনে নিচ্ছি। তাতেও কাজ হবে না, কারণ এখানে নেটওয়ার্কের জেমার লাগানো আছে। এখান থেকে 500 মিটার পর্যন্ত কেউ কারোর মোবাইলে নেটওয়ার্ক পাবেন না। আর আপনি তো নেটওয়ার্ক জেমারের কাছেই, তাই আপনার পাওয়ার তো প্রশ্নই ওঠে না। ইরার কথা আকাশ মোবাইল চেক করে দেখে, সত্যি দেখি নেটওয়ার্ক নেই। আচ্ছা, আপনি আসলে চানটা কি? আর মুখটা এভাবে কেন ডেকে রেখেছেন? মুখটা দেখাবো? তার আগে আপনি গাড়িতে উঠে বসুন। তাছাড়া এখান থেকে আপনি কোনো গাড়ির সাহায্যও নিতে পারবেন না, কারণ সেই পথও নেই। এদিকে আকাশ বাইরে থেকে একটু গরম লাগছে, তাই কোনো উপায় না পেয়ে আকাশ গাড়িতে উঠে বসলে এরা মুখ থেকে টুপিটা সরিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে। ওখান থেকে গাড়ির সব দরজা লক করে দেয়, যাতে করে আকাশ শত চেষ্টা করলেও যেন দরজা খুলে বের হতে না পারে। তার ব্যবস্থা ইরা করে ফেলে। আকাশ এবার ইরার মুখের দিকে তাকিয়ে আছে। আপনি এখানে কেন? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চিন্তা করবেন না, আমি প্রতিশোধ নিতে আসিনি। আমি এসেছি আপনার সাথে কয়েক ঘন্টা সময় কাটানোর জন্য। আমার সাথে সময় কাটিয়ে আপনার কী লাভ এতে? লাভ ক্ষতির হিসেব পরে দেখব, এখন আপনার নামটা বলুন। আমার সম্পর্কে সব তথ্য না নিয়ে আশা করি আপনি এত প্ল্যান করেননি। ঠিক ধরেছেন, আমার সম্পর্কের সব তথ্য নিয়েই আমি সব প্ল্যান করেছি। তবু আপনার মুখ থেকেই আপনার নামটা শুনতে চেয়েছি। আমি আকাশ চৌধুরী। আচ্ছা, আপনি নিজের নামটা বললেন, অথচ আমার নামটা জানতে চাইবেন না? আমি অপরিচিত কোনো মেয়ের সাথে কথা বলি না। কথা না বললেও তো বলতে হবে, কারণ আপনার বোন আমার সাথেই পড়ে, তাই আপনি সেই সুবাদে আমার সাথে কথা বলতেই পারেন। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? এমনভাবে না বলে একটু মিষ্টিভাবে বলুন। আপনার নামটা কি? আমি ইরা ইসলাম, রফিকুল ইসলামের একমাত্র মেয়ে। আরে উনি তো আমার পরিচিত, আমাদের কোম্পানির সাথে উনি কাজ করে। আমি জানি সব কিছু। এখন এটা তো বলুন, আমরা যাচ্ছি কোথায়? একটু চুপ করে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। প্রায় 30 মিনিট পর ওরা একটা পার্কের সামনে আসে। এই পার্কটা হচ্ছে কাপলদের জন্য। পার্কের নাম কাপল পার্ক। এই পার্কে ঢুকতে হলে আপনাকে ছেলে মেয়ে একসাথে ঢুকতে হবে। মানে হলো এখানে কোনো ছেলে একা যেতে পারবে না, যেতে হলে মেয়ে নিয়ে যেতে হবে। বাকিটা আপনারাই বুঝে নিন।
আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? এখানে তো কাপড়রা আসে। তা আমাদের দেখে কি কাপল মনে হয় না? কোন দিক দিয়ে মনে হয় কাপল আমাদের? এখন কি এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে যাবেন? দেখেন, আমি অপরিচিত কোনো মেয়ের সাথে যেখানে কথা বলি না সেখানে পার্কে যাব। না গেলে এখন জোর করিয়ে হলেও নিয়ে যাব। এরা এক প্রকারে আকাশকে নিয়ে চলে যায় ভিতরে। ভিতরে গিয়ে আকাশ দেখে পার্কটা অনেক সুন্দর। এখানে প্রতিটা জায়গায় ছেলে মেয়ে বসে আছে। অনেক সুন্দর না ভেতরটা? হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু এখানে কেন জানি আমার আনইজি ফিল হচ্ছে। আকাশের কথায় এরা আকাশের একটা হাত জড়িয়ে ধরে, যেমনটা কাপল ও স্বামী স্ত্রী হাঁটে ওইভাবে। আপনার ভালো লাগছে না বুঝি? আসলে আমি কখনো এভাবে কারোর সাথে হাঁটিনি। এখন থেকে আমার সাথে হাঁটবেন এইভাবে, এই নয়, হ্যাঁ? চলুন ওখানে গিয়ে বসি। ইরা আকাশকে নিয়ে ওখানে গিয়ে বসে ওরা কথা বলছে। তখনই কয়েকজন ছেলে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড ওদের আটকায়, বলে ওরা সিকিউরিটিকে মেরে ভিতরে ঢোকে। ওখানে ওই ছেলেগুলো বিভিন্ন কাপলদের ডিস্টার্ব করতে থাকে, সাথে বাজে বাজে কথা তো আছেই। এই ছেলেগুলো বাকি সব কাপলদের ডিস্টার্ব করে চলে আসে ইরা ও আকাশের কাছে। ইরা ও আকাশের সামনে এসে যেই বাজে কথা বলবে তার আগে আকাশ একটা চড় দেয় ওখানে থাকা একটা ছেলেকে মারার পর অন্য ছেলেগুলোকে মারতে থাকে। তা দেখে ইরা কিছুটা অবাক হয়, কেননা আকাশকে বাজে কথা বলেছে কিন্তু ওদের কিছু বলেনি। যেই ইরাকে বলেছে তখনই আকাশ ওদের মারে। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ আকাশের শরীরে প্রচুর পরিমাণে শক্তি আছে, যা এরা ভালো করেই জানে, কেননা আকাশের জিম করা বডি দেখলেই বোঝা যায়। তা ওদেরকে মেরে আকাশ ইরার কাছে আসে। আপনি দুঃখ পাবেন ওদের কথা শুনে, ওরা তো বাজে ছেলে, তাই বাজে কথা বলে। এ নিয়ে আপনি মন খারাপ করবেন না। আকাশের এমন কথাই ইরা আকাশকে জড়িয়ে ধরে। কি করছেন কি আপনি? আপনাকে জড়িয়ে ধরেছি, আর তো কিচ্ছু করিনি। এইদিকে আকাশকে কেউ পেছন থেকে ছুরি মারতে গেলে ইরা ধরে ফেলে। আর ছুরি ধরার কারণে ইরার হাত থেকে রক্ত পড়তে থাকে। ইরার মুখে আ শব্দটা শুনে আকাশ ইরাকে ছাড়িয়ে নিলে দেখে ইরার হাত দিয়ে রক্ত পড়ছে। তাই আকাশ তাড়াতাড়ি নিজের শার্ট খুলে ইরার হাত বেঁধে দেয়। ইরার রক্ত দেখে আকাশের মাথা এতটাই খারাপ হয়ে যায় যে আকাশ নিমেষে ওই ছেলেগুলোকে এমনভাবে মারে যে ছেলেগুলো প্রায় মরে যাওয়ার মতো অবস্থায় আছে। তোদের এত বড় সাহস! আবারও ওদের মারতে থাকে। ওদের এভাবে মারা দেখে ইরা গিয়ে আকাশকে থামায়। আকাশ ওদের মারা বন্ধ করে দিয়ে ইরাকে নিয়ে চলে যায় হসপিটালে। কেন আপনি নিজের ক্ষতি করতে গেলেন? আপনি আমার জন্য যা করলেন, তাহলে আমি কি করে আপনার ক্ষতি হতে দিতে পারি বলুন? তাই বলে নিজের এভাবে? আপনি আমার জন্য করলেন, তাই আমিও আপনার জন্য করলাম। তাছাড়া ওই ছুরিটা আপনার পিঠে ঢুকে যেত, এতে করে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। তাছাড়া আমার হাতে লেগেছে, কয়েকদিনে সেরে যাবে। আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিই। এখন বাড়িতে গেলে আব্বু অনেক বকবে। তারপর এমন অবস্থা দেখলে তো আব্বু হার্ট অ্যাটাকও করতে পারে। তাহলে আপনি তো কোনো বান্ধবীর বাসায় যেতেও তো পারেন। দেখেন, এত কথা না বলে আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন। কি? আমার বাড়িতে নিয়ে যাব? কি বলছেন কি? ঠিক বলছি, তাই বেশি কথা না বলে চলুন। আকাশ কোনো উপায় না পেয়ে ইরাকে ওর বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পর তো হলো এক এলাহি কাণ্ড। সবাই একের পর এক প্রশ্ন করিয়ে যাচ্ছে আকাশকে। সবার কথা শোনার পর আকাশ বলে ওঠে, এই তোমরা থামবে? সেই কখন থেকে তোমরা বকেই যাচ্ছ।
দেখ ভাইয়া, রাগ করিস না। তুই তো কখনো কোনো মেয়েকে নিয়ে বাড়িতে তো দূরের কথাও বলিস না, কিন্তু আজ সেখানে একটা মেয়েকে নিয়ে বাড়িতে চলে এলি, সেজন্যই তো সবাই জিজ্ঞেস করছে। তবে ইরা একটা কথা খেয়াল করে, ঈশা যখন কিছু বলে তখন আকাশ একদম চুপ করে থাকে, কোনো কথাই বলে না। এমনকি এতক্ষণ যে আকাশ রেগেছিল তা কেউ না দেখলেও চিন্তা করবে না। ঠিক আছে, বলছে আমি। এই মেয়েটির নাম হলো ইরা ইসলাম। আমাকে বাঁচাতে গিয়ে ওর হাত কেটে ফেলেছে। পরে ডক্টর দেখিয়ে ওনার বাড়িতে দিয়ে আসতে চেয়েছি, কিন্তু এই অবস্থা। বাড়িতে গেলে ওনার বাবা মা নাকি বকবে, তাই উনি আমার সাথে চলে এসেছে। এখানে কয়েকদিন থাকবে, একটু ভালো হলে চলে যাবে আবার। কিন্তু ভাইয়া, ওনার বাড়ির লোকে চিন্তা করবে না? না, করবে না। আমি বাড়িতে কল দিয়ে জানিয়ে দিয়েছি যে আমি কয়েকদিন পরে বাড়িতে ফিরবো, তাই আব্বু এখন আর টেনশন করবে না। ঠিক আছে, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, এতেই আমি খুশি। ঈশা, ওকে একটা রুম দেখিয়ে দেই, যাতে করে ওর কোনো অসুবিধা না হয়। ঠিক আছে আম্মু, তাহলে আমি নিয়ে যাচ্ছি। আমার আর ভাইয়ার রুমের মাঝখানে যে রুমটা আছে ওখানে নিয়ে যাচ্ছি। তাহলে তাই করো। চলুন আপু, আমার সাথে চলুন। ভাইয়া, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে, যাচ্ছি আমি। ইরা ঈশার সাথে যেতে থাকলো। অন্যদিকে আকাশ ওর রুমে চলে গেল। এদিকে ঈশা তো রুমটা দেখে অনেক অবাক, কেননা রুমটা অনেক সুন্দর করে সাজানো। আচ্ছা, রুমটা কি গুছিয়েছে? আমি গুছিয়েছি। আমার বাবা মায়ের রুম, আমার রুম আর ভাইয়ের রুমটাও আমি গুছিয়ে রাখি, সাথে এটাও। কারণ আমরা মাঝে মাঝে সবাই বারান্দায় এসে আড্ডা দিই, তাই এই রুমটাও গুছিয়ে রাখি। কি, এই রুমের সাথে বারান্দাও আছে? চলুন আপনাকে দেখাই। ইরা ঈশার সাথে বারান্দায় গেল। ওখানে দেখে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। তাছাড়া এটাকে বারান্দা বললে ভুল হবে, কেননা এই বারান্দাটা একটা রুমের থেকেও বড়। এত বড় বারান্দা আমি কখনো দেখিনি। এটা তো কিছুই না, এই যে বড় বারান্দা ভাইয়ার রুমে, ভাইয়ার রুমের পাশেই বারান্দা, ওখানে জিম করে ভাইয়া, তার পাশে আছে সুইমিং পুল, তোমার রুমের সাথে নেই। তাহলে আপু, তুমি রেস্ট নাও, আমি নিচে গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিন্তু আমি খাবো কিভাবে? তুমি কিছু মনে না করলে আমি খাইয়ে দিব কি? তোকে কিছু করতে হবে না, আমি খাইয়ে দেব। আন্টি, আপনি কেন কষ্ট করে খাবার আনতে গেলেন? তা দেখতে কি, তুমি আমার ছেলের জন্য যা করলে, তোমার তো কোনো জামাই আনোনি। একটা কাজ করো, তুমি কিছু মনে না করলে ঈশার কিছু জামা পরতে পারো আজকে। আমি আকাশকে বলে দিব ও তোমার জন্য জামা নিয়ে আসবে সকালে। না, থাক আন্টি, লাগবে না। আমি না হয় ঈশার জামা পরে নেব। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। আর হ্যাঁ ঈশা, তুই আলমার থেকে কয়েকটা জামা নিয়ে আয়, ওর যেগুলো পছন্দ হবে ওইগুলো পরতে পারবে। আমার খাওয়া হয়ে গেলে তুই ওকে সাহায্য করিস জামা পরতে। ঠিক আছে আম্মু, আমি তাহলে কিছু জামা নিয়ে আসছি। ভাইয়া কয়েকদিন আগে যেগুলো কিনেছিল আমি এগুলোই নিয়ে আসি। এইদিকে ঈশা জামা আনতে চলে যায়। অন্যদিকে 12 লাগাতে ইরাকে খাওয়াতে থাকে। খেতে খেতে ইরা চোখ দিয়ে পানি বের হয়ে গেল ওনাদের ভালোবাসা দেখে। শুধু ওনার ছেলেকে বাঁচিয়েছি বলে আমার এত খেয়াল রাখছে। যদি এই বাড়ির বউ হতাম তাহলে তো জানি কি কি করতো। কি হলো এরা, কাঁদছো কেন? ঝাল কি বেশি হয়েছে? না আন্টি, এমনিতেই কান্না আসছে। তাছাড়া এভাবে অনেক দিন পর আমি কারোর হাতে খেলাম। মাঝে মাঝে আমি ঘুমিয়ে থাকলে আম্মু এভাবে খাইয়ে দিত আমাকে। ঠিক আছে, তুমি সুস্থ হওয়া পর্যন্ত আমি খাইয়ে দিব। সত্যি আন্টি, আপনারা অনেক ভালো, অনেক। এদিকে পারুল আক্তার ইরাকে খাইয়ে দিয়ে চলে যায়, সাথে ঔষধও। উনি চলে যাবার পরে ওখানে চলে আসে ঈশা। ঈশা ওই রুমে এসে
ইরাকে ড্রেসগুলো দেখাতে থাকে। কোনটা পছন্দ হয়? এগুলো একদম নতুন, আমার এখনো পরা হয়নি। এখান থেকে যেগুলো পছন্দ হয় ওগুলো পরবেন। এখন চলুন, আমি আপনার ড্রেস চেঞ্জ করতে সাহায্য করি, কেননা এটাতে রক্তের দাগ আছে, তাই এটা তাড়াতাড়ি চেঞ্জ করাই ভালো। ঠিক আছে, চলো তাহলে। এরপর ঈশা ইরাকে নিয়ে ওয়াশরুমের ভিতরে চলে যায়। ওখানে ইরাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে বের হয়ে আসে। আপু, অনেক সুন্দর লাগছে আপনাকে। ইরা নিজের দিকে তাকায়। সত্যি তো অনেক সুন্দর লাগছে। আচ্ছা ঈশা, এই ড্রেসগুলো কে কিনেছিল? কি আবার, ভাইয়া কিনেছিল। এখন তো সন্ধে হয়ে গেল, ভাইয়া মনে হয় কিছুক্ষণ পরে আসবে। কোথায় আসবে? কোথায় আবার, আপনাকে দেখার জন্য। ভাইয়া এতক্ষণে গোসল করা শেষ, হয়তো খাবার খেয়ে আপনার খোঁজ দিতে আসবে। ও তাই বলো, আমি কি নাতি ভেবেছি? এইদিকে ঈশা চলে যায়। আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে খাবার খাওয়ার জন্য। ওখানে গিয়ে জানতে পারে ইরাকে খাবার খাইয়েছে, তাই আকাশ খাবার খেয়ে ইরাকে দেখতে আসে। আসতে পারি কি? হ্যাঁ আসুন, আপনার বাড়ি, এখানে পারমিশন নেওয়ার কি আছে শুনি? বাড়িটা জারি হোক, ভিতরে ঢুকতে গেলে তো পারমিশন নিতেই হবে। এখন কেমন আছেন? এখন অনেকটা ভালো আছি। আপনি কি কোথাও বের হবেন? হ্যাঁ, কিছু কাজ আছে, ওইগুলো শেষ করে আসবো। সাবধানে যাবেন। আপনি নিজের খেয়াল রাখবেন। কোনো সমস্যা হলে ঈশাকে ডাক দেবেন, ও আপনাকে সাহায্য করবে। আকাশ কথাগুলো বলে বেরিয়ে পড়ে। অন্যদিকে কিং তার আস্তানায় চলে আসে। ওখানে এসে জানতে পারে কুইন নাকি আজ কয়েকদিন ধরেই কাজকর্ম করছে না। তাতে আমার কি? ও নিজের কাজ না করলে তো আমাদেরই ভালো। কিং, তা বলিনি আমি। যা বলার তা স্পষ্ট করে বল। আমি তা বলতে চাইনি। আমি এটা বলতে চেয়েছি, আমাদের বিপক্ষ টিম না থাকলে তাহলে যে আমরা জয়ী হয়েও আনন্দ করতে পারবো না। কথাটা ঠিক বলেছিস। তাহলে একটা কাজ কর, কোন যতদিন নিজের কাজকর্ম আরম্ভ না করছে ততদিন আমরা না হয় নিজেদের কাজকর্ম অফ রাখি। কিন্তু অফ রাখলে একটা কথা মাথায় রাখতে হবে। কি কথা? কি? এতে আমাদের ওপর অন্য দলের লোক হামলা করতে পারে। তাই তোরা সাবধানে থাকবি। তাই এমনটা যদি হই, তোরা কিন্তু ছেড়ে কথা বলবি না, কিন্তু ছেড়ে কথা বলবে না। যদি পারিস কুইন এখন কোথায় আছে তা খুঁজে বের কর। চেষ্টা করব। তাহলে আজকে আমরা অন্য একটা মিশনে যাই, চল সবাই। কিং ওদেরকে নিয়ে ভেতরে চলে যায়। অন্য বাইকে দেখছি আন্টি, তাহলে আমি যাচ্ছি, দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। তোমার মতো মিষ্টি একটা মেয়ে যে বাড়ির বউ হবে সেই বাড়িতে কখনো দুঃখই থাকবে না। আকাশের মায়ের কথায় ইরা কিছুটা লজ্জা পায়। তখন ঈশা বলে ওঠে, ইরা আপু না হয় ওনার নিজের বাড়িতেই যাচ্ছে, তাই একটু একটু সেজেছে। কিন্তু তুই এমনভাবে সেজেছিস মনে হচ্ছে বউ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিস। মারবো একটা চোর। আমি অফিসে যাব, তাই রেডি হয়ে বের হয়েছি। বেশি পাকনামি করলে না সবার আগে তোকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে তুই শুনে রাখ, তোর বিয়ে হবার পর যতদিন না পর্যন্ত আমি ফুপি ডাক শুনবো ততদিন আমি এ বাড়ি ছেড়ে যাচ্ছি না। এইদিকে ওদের ভাই বোনের কথা শুনে ইরা হাসবে না চুপ করে থাকবে সে নিজেও বুঝতে পারছে না। অবশেষে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। ওরা বেরিয়ে যাওয়ার পর ঈশা ওর আম্মুকে বলে, আচ্ছা আম্মু, ভাইয়ের সাথে ইরা আপুর বিয়ে দিলে কেমন হয়? কি বলছিস সেগুলো? ওই মেয়েটা কি রাজি হবে? তাছাড়া তোর ভাইয়া কি রাজি করাবে কি? আম্মু, তুমি তাহলে জানো না, ওরা দুজনেই কিন্তু দুজনকে পছন্দ করে। আমি এটুকু শিওর আম্মু, তুই কি শিওর আছিস? কারণ আমি ভাইয়াকে অনেকবার দেখেছি ইরা আপুকে খাইয়ে দিতে, সাথে ইরা আপুও ভাইয়াকে খাইয়ে দিয়েছিল। কি বলছিস কিগুলো? তাহলে তলে তলে এত দূর গড়িয়েছে? গড়িয়েছে কি আম্মু?
আমার তো মনে হয়েছে ইরা আপুর হাত কেটে গিয়েছে বলে ভাইয়া এখানে নিয়ে এসেছে, যাতে করে তুমি ওকে পছন্দ করো, সাথে ওর সাথে ভাইয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এমনটা যদি হয় তাহলে তোর ভাইয়াকে ওই একটা শিক্ষা দিতে হবে। দেখছি, আচ্ছা আসুক বাড়িতে, তারপর না হয় দেখছি। ও যতদিন না পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করতে চায়, আমাকে এসে না বলে, ততদিন তুই চুপ থাকবি, সাথে আমিও চুপ করে থাকবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তুমি যে সব কিছু জানো, এ ব্যাপারে ভাইয়া কিছু যেন টের না পাই। বুঝবে না, তাহলে তুই এখন রুমে যা। ওইদিকে আকাশ ইরাকে ওর বাড়ির সামনে নামিয়ে দেয়। ইরা অনেকবার ভিতরে আসতে বলেছিল, কিন্তু আকাশ না করে দিয়েছে। এদিকে ইরা বাড়ির ভিতরে চলে যায়, অন্যদিকে আকাশ গাড়ি নিয়ে অফিসে চলে যায়। ইরা বাড়িতে যাওয়ার পর ওর আব্বু ইরাকে কিছু বলেনি, কেননা ইরা ওর আব্বুকে সব কিছু জানাতো ওখানে কি কি হয়েছিল। ইরার আব্বুও অনেক খুশি, কেননা ওরা ইরার অনেক সেবা যত্ন করেছে। তার ওপর আকাশও অনেক ভালো ছিল, তাই ইরার আব্বু এই ব্যাপারে ইরাকে সাপোর্ট করেছিল। তাই তো ইরা এতদিন ধরে নিশ্চিন্তে ওই বাড়িতে থাকতে পেরেছিল। এদিকে আকাশ অফিসে গিয়ে কাজ করে, রাতে বাসায় চলে আসে। ভাইয়া, তোর সাথে কিছু কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বল বোন, এখন আমি বের হব, কিছু কাজ বাকি আছে। তাহলে তুই কাজ ছেড়ে আয়, পরে বলবো। ঠিক আছে, তোর জন্য কিছু আনতে হবে নাকি? হ্যাঁ ভাইয়া, আমার ফ্রিজ পুরো খালি হয়ে গেছে। কি বলিস, 10 দিন হলো না, তার আগে ফ্রিজ খালি? এরকম করলে তো তোর ঠান্ডা লেগে যাবে। কিছু হবে না, তুই আসার সময় সব নিয়ে আসবি। ঠিক আছে, আমি সব নিয়ে আসব। আকাশ বের হয়ে যায়। অন্যদিকে কুইন তার কাজকর্ম শুরু করবে। এই কথা শুনে কিংও ওর কাজ করতে চলে যায়। কোনো খবর পেয়েছিস কুইন এতদিন কোথায় ছিল? না কিং, কেননা কুইন এতদিন ধরে নাকি ওর লোকেদের সাথে কোনো কথাই বলেনি, তাই আমরা কোনো কিছু জানতে পারিনি। তবে চিন্তা করবেন না, এখন তো চলে এসেছে, তাই আমরা ধীরে ধীরে সব জানতে পারবো। তা নতুন কোনো কাজ আছে কিনা তা নিয়ে আলোচনা কর। খবর পেয়েছি কুইন আজ রাতে একটা মিশনে যাবে, তাও ছোটোখাটো মাফিয়ার সাথে। তা তো যাবেই, কারণ আমাদের সাথে তো কখনোই পারবে না, তাই শুধু শুধু টক্কর দিয়ে নিজেদের প্রাণটাও হারাবে না। কথাটা ঠিক বলেছেন, কিন্তু একটু ভয় হচ্ছে। কিংয়ের লোকের ভয়? আপনি এতদিন ছিলেন না, তাই আপনাকে জানাতে পারিনি। কি কথা? কথাটা হচ্ছে, কুইনের কয়েকজন লোক মিলে আমাদের একটা গোডাউনে বোম মেরে ধ্বংস করে দেয়। যদিও তখন গোডাউন খালি ছিল, কিন্তু তবুও 1 লাখ টাকার মালামাল নষ্ট হয়। কি, কুইনের লোকদের এত বড় সাহস কি করে হয় যে আমার গোডাউন ধ্বংস করে? তোরা কোনো কিছু করিসনি কেন? কিং, আমরা আপনার অর্ডারের অপেক্ষায় ছিলাম। ওরা যখন আমাদের উপর আক্রমণ করেছে, তখন আমাদের উচিত ওদের উপর আক্রমণ করা। তাই সব কিছু রেডি করে নি এবং ওদের উপর আক্রমণ করে ওদের একটা গোডাউন নষ্ট করে দে। কি, তাহলে আমি কয়েকজন লোক নিয়ে ওদের ওপর আক্রমণ করতে গেলাম। তাড়াতাড়ি যাও, আমি এখন চলে যাচ্ছে। রাশেদ, তুমি সবটা সামলে নিও। চিন্তা করবেন না বস, আমি সব সামলে নেব। কিং চলে আসে ওখান থেকে। ওইদিকে রাশের 10 থেকে 15 জন লোক নিয়ে চলে যায় কুইনের গোডাউনে আক্রমণ করার জন্য। ওরা 30 মিনিট পর কুইনের একটা গোডাউনে আক্রমণ করে সব ধ্বংস করে দেয়। ওরা ধ্বংস করে দিয়ে চলে আসে। তখন এই খবরটা কুইন জানতে পারে, তাই ও শাকিলের কাছে জানতে চায় কারণটা। শাকিল কি হঠাৎ করে আমার গোডাউনে কেন আক্রমণ করেছে? কুইন, আসলে আপনি যখন ছিলেন না তখন আমরা আক্রমণ করি কিংয়ের লোকের উপর। তোরা আমাকে না বলে কেন কাজটা করতে গেলি? ভুল হয়ে গেছে কুইন, এবারের মতো ক্ষমা করে দিন। এই ভুল যেন আর না হয়। এখন তোরা একটা মিশনে যা, ওখান থেকে সব কিছু নিয়ে এসে গোডাউনের ভিতরে টেনে রাখবি। কুইন, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবটা সামলে নেব। এইদিকে কুইন চলে আসে ওখান থেকে।
কুইন চলে আসার পর শেকেল কিছু লোকজন নিয়ে আরেকটা জায়গায় আক্রমণ করে ওখান থেকে সব মালামাল নিয়ে চলে আসে। এইদিকে পরের দিন আকাশ সকালবেলায় ইরাকে কল দেয়। ইরা কল রিসিভ করে চলে আসে আকাশের দেওয়া ঠিকানায়। কেমন আছো? ভালো। তোমার হাতের কাটা দাগটা কি ভালো হয়েছে? এই তো, আর অল্প কয়েকটা দিন গেলেই শুকিয়ে যাবে। তা তুমি কি এটার জন্য ডেকেছো আমাকে? দেখেছি অন্য একটা বিষয়, বাড়ি থেকে আমাকে বিয়ে করানোর কথা বলছে। এখন কি করব আমি বুঝতে পারছি না। এত বোঝার কি আছে? তা বিয়ে কার সাথে? এটাই তো জানি না, তার জন্য তোমাকে কিছু কথা বলতে এসেছি। কি কথা? তুমি কি আমাকে ভালোবাসো? যদি বাসো তাহলে তোমার কথা আমার পরিবারকে বলবো। যদি এমনটা না হয়, তারা যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করে ফেলবো। আমার মনে হয় আপনি আপনার বাবা মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করাটা ঠিক হবে, কারণ আমাকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করতে যাবেন না। বেশ, তাহলে তাই হবে। এটা জানার জন্যই তোমাকে এখানে ডেকে এনেছিলাম। এদিকে আকাশ মুখ কালো করে চলে যায়, কেননা আকাশ অনেক আশা নিয়ে এসেছিল ইরার কাছে, কিন্তু ইরা ফিরিয়ে দেওয়ায় সব কিছুই এখন শেষ হওয়ার পথে। এদিকে ইরা মিটমিট করে হেসে হেসে চলে গেল। পাঠক পাঠিকাগণ, ইরার এই মিটমিট করে হাসার কারণ আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তার জন্য গল্পটা ধৈর্য ধরে শুনুন, তাহলে অবশ্যই জানতে পারবেন। এইদিকে আকাশ বাড়িতে এসে ওর বাবা মাকে জানায়, মা, আমি রাজি। তুমি যার সাথে বিয়ে ঠিক করবে আমি বিয়ে করতে রাজি। তার জন্য 1 মাস বেশি সময় লাগবে। আমাকে একটা জায়গায় যেতে হবে। ঠিক আছে, তোর যেখানে যেতে ইচ্ছে হয় যাবি, আমি তোকে বাধা দেব না, কিন্তু ওখান থেকে আসলে কিন্তু তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ আম্মু, তাই হবে। আকাশ ওপরে চলে যায়। এদিকে আকাশের বাবা মা বিয়ের কথা পাকা করে ফেলে। আকাশের কথা মতো ওনারা বিয়ের ডেট অনেক পিছনে নিয়ে যায়। এতে মেয়ে পক্ষের কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে, তাই আকাশের বাবা মাও অনেকটা নিশ্চিন্ত। এদিকে দিন যতই যাচ্ছে কিং আর কুইনের মধ্যে শত্রুতা বেড়েই চলেছে, কেননা কিং আর কুইনের বর্তমানে রাশেদ ও শাকিল, ওরা দুজনেই দুই দলের লোকের ক্ষতি করতে থাকে। এতে করে কিং ও কুইন যখন খোঁজ নিতে যায় তখন এগুলো ওনারা শুনতে পায়। এতে ওরা দুজনেই আরও হিংস্র হয়ে ওঠে। ওই কুইনের তো দিন দিন সাহস বেড়েই চলেছে, ওকে তো আবার মরতেই হবে। এদিকে কুইনেরও ঠিক একই কথা কিংকে মারবে, তাই নিয়ে কথাবার্তা চলছে। কি করে ওরা একজন আরেকজনের ক্ষতি করবে তা নিয়ে সারা রাত প্ল্যান করতে থাকে। ওরা সব কিছু প্ল্যান করে ফেলে। রাতের আধারে কিং চলে যায় কুইনের আস্তানায় এবং কুইন চলে আসে কিংয়ের আস্তানায়। ওরা দুইজন দুইজনের আস্তানা হামলা করে সব কিছু ধ্বংস করে দেয়। এতে করে ওরা দুইজনেই এখন আস্তানা শূন্য। এক কথায় ওদের দুজনের আস্তানা দুজনের জন্যই ধ্বংস হয়ে যায়, কেননা একজনের আরেকজনের ওপর এতটা হিংস্র হয়ে উঠেছে তা বলার বাইরে। অন্যদিকে সকালবেলা আকাশ ঘুম থেকে উঠলেই ঈশা ওর কাছে আসে। ভাইয়া, তোর সাথে কিছু কথা ছিল। কি কথা বোন? তাড়াতাড়ি বল, আমার আবার বের হতে হবে। ভাইয়া, আমি তোর বিয়ের সব কিছু রেডি করে এসেছি। তোদের দুজনকেই বিয়ে ঠিক 1 মাস পরেই হবে। ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস। আকাশ রেডি হয়ে চলে যায় বাড়ি থেকে। এদিকে কিংয়ের লোকেদের যেমন এখন আস্তানা শূন্য, ঠিক তেমনই কুইনের লোকেদেরও তেমনই আস্তানা শূন্য। তাই ওরা দুইজনেই নতুন করে গোপনভাবে ওদের আস্তানা তৈরি করতে থাকে। কিং এখন রাতের সাথে সাথে দিনেও কাজ করতে থাকে লোকজন নিয়ে, যাতে করে তাড়াতাড়ি আস্তানা তৈরি হয়ে যায়। অন্যদিকে কুইনও তাড়াতাড়ি সব কিছু তৈরি করতে থাকে। 20 দিন পর ওদের আস্তানা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। তখন রাশেদ বলে, কিং, একটা কথা বলবো? কি কথা? বলছিলাম কি, আমরা কুইনের সাথে একটু কথা বলে নিয়ে সব কিছু ঠিক করে নিলে কেমন হয়? আমরা কি দুর্বল নাকি যে আমরা ওদের সাথে কথা বলতে যাব? কিং, তা বলিনি আমি।
দেখো আমরা নতুন করে আস্তানা তৈরি করেছি, হয়তো কুইনও নিজেদের আস্তানা তৈরি করতে ব্যস্ত। আবার কিছু হলেই আমরা ওদের আস্তানা ধ্বংস করব, আবার ওরা আমাদেরটা। এটি তো আমাদের সাথে করে ওদেরও ক্ষতি, তাই এটা নিয়ে একটু কথা বলে নিলে তেমন কিছু হবে না। কয়েকদিন তোরা অপেক্ষা কর, দেখ আগে পরিস্থিতি কি হয়। কতদিন পর্যন্ত না হয় আমরা একটু চুপ করেই থাকি। তাছাড়া এখনো কাজ শেষ হতে 4 থেকে 5 দিন সময় লাগবে। আগে এদিকে শেষ হোক, আমি এখন যাচ্ছি, কয়েকদিন এখানে আসবো না। ততদিন তুই সামলে নিবি। কোনো প্রকার ভুল করলে কিন্তু চলবে না, তাহলে তাই হবে। কিং চলে যায়। অন্যদিকে কুইনের সাথে থাকা শাকিলও কুইনকে ঠিক একই পরামর্শ দিতে থাকে। কুইনের সব কিছু ঠিক করে চলে আসে ওখান থেকে। এদিকে আকাশের বিয়ের তারিখ আস্তে আস্তে এগোতে থাকে, কেননা আকাশের দেওয়া শর্ত অনুযায়ী 1 মাস হতে আর 10 দিন বাকি আছে। এদিকে আকাশ আছে অনেক টেনশনে, না পারছে ইরাকে ভুলে থাকতে, না পারছে বিয়েতে রাজি হতে। কিন্তু এখন তো কিছুই করার নেই, কারণ আকাশ এখন ইচ্ছে করলেও কিছু করতে পারবে না। কারণ 1 মাস সময় নিয়ে যদি এখন মানা করে দেয় তাহলে ওর পরিবার অনেক ছোট হয়ে যাবে। এদিকে আকাশ একটি বারের জন্য কার সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম তো দূরের কথা, ছবি পর্যন্ত দেখেনি। কারণ আকাশ ভেবেছিল ইরা ওকে ভালোবাসে, তাই ওকেই বিয়ে করতে চায়। কিন্তু তা না হয় আকাশের মন খারাপ তা বাড়ির সবাই খেয়াল করে। এদিকে 5 দিন চলে যায়। আকাশ বাড়ি অফিস সামলাতে থাকে, সব কিছু ঠিকই চলছে। কিন্তু হঠাৎ করে আকাশ বাড়ি থেকে চলে যাওয়ার পর ইরা আকাশদের বাড়িতে আসে। ইরাকে বাড়িতে দেখে ওরা অনেক খুশি হয়। ইরা আপু, তুমি এ সময়ে? কেন আসতে পারি না বুঝি? আরে আমি তা বলিনি, তুমি এতদিন আসোনি, কিন্তু হঠাৎ করে আজকে এসেছো, তাই একটু আশ্চর্য হলাম আর কি। বাহারে আসবো না তো কি বলছো? কয়েকদিন পর বিয়ে, এখন না আসলে তো বলবে তোমাদের ভুলেই গেছি, পরে তো আমাকে চিনতেই পারবে না। যা তা বলেছো, চলো ভাইয়ার রুমে যাই। ও রুমে এখন যাব না, তোর রুমে চলে যাই। এখন তো যাবেই না, কেন তা তো বুঝেছি আমি, তবুও চলো তাহলে আমার রুমে। ইরা ঈশার সাথে রুমে চলে গেল। কিছুক্ষণ পর নাস্তা দিয়ে গেল। ওরা নাস্তা খেতে খেতে কথা বলতে থাকে। তা আকাশ, কিছু বোঝা যায়নি তো? ভাইয়া এখনো কিছু জানে না, তার জন্য মুখ এত গোমড়া করে রাখে। তুমি যদি দেখতে তাহলে বুঝতে পারতে। আচ্ছা, মানুষটাকে এত কষ্ট দেওয়াটা কি ঠিক হচ্ছে? বাবা, বিয়ে না হতেই দরদ দেখাতে শুরু করলে, না জানি বিয়ের পর কি করো। বিয়ের পর আমি ওকে যা করার করব, তখন আর পালাতে পারবে না। যা তা বলেছ, তখন তো ভাইয়া তোমাকে দেখে শকড হয়ে যাবে। আমি যেই কারণে এসেছি, বিয়েটার বাকি যেহেতু 1 মাস হয়ে আসছে, তাই আব্বু জানতে চেয়েছে কবে তোরা যাবি। আসলে ভাইয়ার জন্য লেট হচ্ছে আমাদের, ভাইয়া 2 দিন পরে জানাবে। কোনো একটা কাজ নিয়ে ভাইয়া একটু ব্যস্ত তো তাই। আচ্ছা, তাহলে আমি এবার উঠি, তোমরা সব কিছু ঠিক করে গেলে চলে এসো। হ্যাঁ, তাছাড়া ভাইয়ার মত পেলেই আমরা চলে আসব, আসার আগে আমরা অবশ্যই জানাবো। তাহলে আমি এখন উঠি। আপু, বিকেলে যেতে পারবে তো? না ঈশা, আমারও অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করে তারপর। আচ্ছা, বিয়ের আগে আবার আসবে কিন্তু। ঠিক আছে, অবশ্যই আসবো। তাহলে এখন যাই আমি তাহলে। ইরা চলে যায়। এদিকে ঈশাও বাকি কাজগুলো করতে থাকে, কেননা কয়েকদিন পর ওদের বিয়ে, সেজন্য অনেক কাজ পড়ে আছে। এদিকে ইরাও ওর কিছু কাজ পড়ে আছে, ওইগুলো শেষ করবে। এভাবে দেখতে দেখতে 5 দিন কেটে গেল। আকাশ এখন মোটামুটি বাড়িতে এসে জানায় বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। আকাশের মুখে এই কথা শুনে সবাই অনেক খুশি হয়, সেজন্য পরিবারের সবাই চলে ইরাদের বাড়িতে। শুধু আকাশ বাড়িতে থেকে যায়। ওখানে গিয়ে ওনারা ইরার বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে।
বিয়ের 5 দিন পর ওনারা ঠিক করে। কেননা এমনিতেই অনেক সময় পার হয়ে গিয়েছে, তাই ওনারা এর চেয়ে বেশি সময় নিতে চাইছেন না। তাই ওদের বিয়েটা এরা তাড়াতাড়ি ঠিক করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আকাশকে বিয়ের কথা জানায়। পরিবারের সবাইকে খুশি দেখে আকাশ নিজেও খুশি, কিন্তু ভিতরে ভিতরে আকাশ এখনও ইরাকে ভালোবাসে। এই রেখে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। বাড়ির সবাই শপিংয়ে যাচ্ছে, সাথে আকাশকেও নিয়ে যাচ্ছে। ভাইয়া, একটা কথা বলতো, তুই কি এ বিয়েতে খুশি না? তোদের খুশিতে আমি খুশি, তাই আমার কিছু বলার নেই। থাক ভাইয়া, দুঃখ করিস না। শপিং মল এসে গিয়েছি, আমি তোর সাথে ঢুকবো একসাথে। তুই ভিতরে যা, আমি গাড়িটা পার্ক করে আসতেছি। না ভাইয়া, ওই দিন এখানে এসেছিলাম, শপিং মলের বাইরে কিছু বাজে ছেলে আছে, ওরা আমাকে অনেক বাজে বাজে কথা বলেছিল। কোন ছেলেগুলো আমাকে দেখিয়ে দিবি? ঠিক আছে ভাইয়া, দেখিয়ে দিব। আকাশ গাড়ি পার্কিং করে আসে। ওখানে গিয়ে গাড়িটা রেখে ঈশাকে সাথে করে নিয়ে আসে। ঈশা, তুই ভিতরে যা, আমি দেখি কোন ছেলে তোকে বাজে কথা বলে। ঈশা ভেতরে চলে যাচ্ছে। তখন কিছু ছেলে ঈশাকে অনেক কথা শুনিয়ে দিল। আকাশ ঈশাকে ভিতরে যেতে বলল। ঈশাও তাই করলো। ঈশা ভিতরে যাওয়ার পর আকাশ ছেলেগুলোর কাছে গিয়ে ওদের ইচ্ছে পরিমাণে মারতে থাকে। ওরা আকাশের হাতে অনেক মার খেতে থাকে। ওদের মারতে দেখে ওখানে থাকা অনেকে হাততালি দিয়ে আকাশকে উৎসাহ দেয়। কেননা এই ছেলেগুলোর জন্য এখানে কেউ ঠিকমতো শান্তিতে ভিতরে ঢুকতে পারে না। আকাশ ওদের ইচ্ছে মতো মেরে ভিতরে চলে যায়। ভাইয়া, এত দেরি হলো যে আসতে? ওদেরকে একটু বোঝাতে সময় লেগে গেল। ভাইয়া, এখন বল, ভাবির জন্য কোন শাড়িটা পছন্দ করব? ঈশা, তোর পছন্দ মতে একটা নিয়ে নে, তাহলেই তো হলো। তোর কি মাথা ঠিক আছে? বউ তোর, আর শাড়ি পছন্দ করব আমি? আমার কি অন্য কোনো কাজ নেই নাকি? আরে লাগ কেন করছিস বোন আবার? এই তো বসানো করে দিচ্ছি, তুই এখন মুখ গুমরা করে রাখিস না। আকাশ ওখানে থেকে কয়েকটা শাড়ি দেখতে থাকলো। শাড়িগুলো দেখে আকাশের ইরার কথা মনে পড়ে গেল। তাই আকাশ ইরার কথা ভাবতে ভাবতে একটা শাড়ি ঠিক করে ঈশার হাতে দিল। ঈশা শাড়িটা দোকানদারকে প্যাক করতে দিয়ে দিল। দোকানদার সবগুলো জিনিসপত্র প্যাক করে নিল। এরপর গেল গহনা কিনতে। ওখানে আকাশ পছন্দ করে গহনা কিনে সবগুলো গহনা নিয়ে আসার সময় আকাশ ঈশাকে বলে, ঈশা, তুইও নিজের জন্য একটা দেখ। না ভাইয়া, এমনিতেই আমার অনেকগুলো গহনা আছে, আমি কিনবো না। আচ্ছা, সব কিছু কি নেওয়া হয়েছে নাকি আরও কিছু বাকি আছে? যা বাকি ছিল ওগুলো আমরা তো আগের দিন কিনেই নিয়ে গিয়েছিলাম, এখন আজকে বাকিটা কিনলাম। তাই এখন চল বাসায় যাই, কাল তো গায়ে হলুদ, তাই তোকে বাসায় যেতে হবে তাড়াতাড়ি। ওইগুলো নিয়ে ওরা বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে দুই পক্ষই ওদের সব রকম কেনাকাটা করা শেষ করে গায়ে হলুদ শেষ করে। বিয়ের দিন চলে আসে। বিয়ের বাড়িতেই ঈশা আকাশকে নিয়ে যেতে থাকে। তার সাথে বাড়ির এবং আত্মীয় তো আছেই। ওই দিনের মতো ওদের বিয়েটাও হয়ে যায়, কিন্তু আকাশ এখনও মেয়ের নামটাই জানে না। কেননা আকাশ রেজিস্টারে আগে সই করেছিল, যার জন্য আকাশ কনের নামটা জানতে পারেনি। ওই দিনের মতো ওদের বিয়ে হয়ে গেল। ইরাকে নিয়ে ওরা বাড়িতে চলে আসলো। যদিও ইরা আসার সময় একটু কান্না করেনি, কেননা কান্না করেও বা কী হবে, বিয়েটা যে তার পছন্দের মানুষটার সাথেই হচ্ছে। ইরাকে বাড়িতে নিয়ে আসার পর আকাশের রুমেই নিয়ে বসিয়ে রাখা হলো। রাত 1টা। আকাশ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে খাটের পাশে যেতেই ইরা বিছানা থেকে নেমে আকাশের পা ছুঁয়ে সালাম করে। সালাম করতে হবে না আমাকে, আপনি উঠে বসুন। দেখুন, আমি আপনার বিবাহিত স্ত্রী, তাই আমাকে তুমি করে বলতে পারেন। দেখুন, আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আপনাকে মেনে নিতে আমার কিছুদিন সময় লাগবে। আমি জানি আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাই কোনো ব্যাপার না,
যেদিন আমাকে মেনে নিতে পারবেন সেদিন আমার পাশে ঘুমাতে পারবেন। তাই এখন আপনি নিচে মেঝেতে গিয়ে ঘুমান, নয়তো বারান্দায় থাকা সোফাতে। আপনি কি করে জানেন আমি অন্য কাউকে ভালোবাসি? আর আমার রুমের ভিতরে বারিন্দা আছে, তা আপনি কি করে জানলেন? দেখুন, আমি এতক্ষণ এই রুমেই ছিলাম, তাই আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম। তখন ওই দিকটায় গিয়ে দেখি বারান্দা, তাই জানতে পারলাম। ও বুঝলাম। আচ্ছা, আমি তাহলে বারিন্দায় যাই। আকাশ ইরার কথা মতো বারান্দায় চলে যায়। এদিকে ইরা তো হাসতে হাসতে শেষ, কেননা আকাশ যে এত বোকা তা ইরার জানাই ছিল না। এদিকে আকাশ চেঞ্জ হয়ে বারান্দায় থাকা সোফায় শুয়ে পড়ে। আকাশ ঘুমিয়ে পড়লে ইরাও চেঞ্জ করে বারান্দায় চলে যায়। ওখানে আকাশকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আকাশও ইরাকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ইরা শত মজা করুক না কেন, আকাশকে তো ও ভালোবাসে, তার ওপর নিজের স্বামী, তাই ওকে কষ্ট তো আর দিতে পারে না। তাছাড়া এই রাতটা প্রতিটা মেয়ের কাছে গুরুত্বপূর্ণ, তাই ইরাও আকাশের সাথে ঘুমিয়ে চাঁদ দেখার পাশাপাশি স্ত্রীর অধিকারও পালন করছে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা বারান্দায় আকাশের সামনে বসে আছে। আকাশ প্রথমে এটাকে স্বপ্ন ভেবেছিল, তাই আবারও ঘুমিয়ে পড়ে চোখ মেলে তাকায়। তখনও ইরাকে দেখতে পায়, তাই সোফা থেকে লাফ দিয়ে উঠে বলে, এ কি ইরা, তুমি এখানে কেন? বাহারে, আমাকে ভালোবেসে এখন অন্য কাউকে মেয়েকে বিয়ে করলো, সারা রাত রোমান্স করে তার সাথে এখন বলছো আমাকে চেনো না? বিশ্বাস করো ইরা, তুমি আমাকে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার পর আমি বাড়িতে এসে জানাই যে বাড়ির সবার পছন্দ মেয়েকেই আমি বিয়ে করব। তাছাড়া লুমাস কি বলছো তুমি? আমি ওই মেয়ের নামটা তো দূরের কথা, ওকে এখনও চোখে দেখিনি, তার জন্য রাতে এখানে ঘুমিয়েছি। কিন্তু তুমি বিয়েতে আসছো ভালো কথা, এখানে যদি তোমাকে আর আমাকে আমার বউ দেখে ফেলে, না জানি আমার কি হাল করবে। এদিকে আকাশের মুখে এমন কথা শুনে ইরা মিটমিট করে হাসতে থাকে, যা আকাশ কথা বলার সময় বুঝতে পারে। এই তুমি হাসছো কেন? তাড়াতাড়ি যাও এখান থেকে, নয়তো আমার অবস্থা তো পুরাই শেষ। ঠিক আছে, আমি আন্টির সাথে দেখা করে আসছি। মায়ের সাথে কেন দেখা করবে? বারে, আন্টি তো আমাকে চেনে, তাছাড়া ঈশাও চেনে, তাহলে সমস্যা কোথায়? তাছাড়া কেউ জিজ্ঞেস করলে বলবো আমি ঈশার বান্ধবী, তাহলেই তা হয়। তাহলে তুমি গোসল করে রেডি হয়ে নাও, একসাথে নিচে নামবো। তা না হয়ে মানলাম, আমার বিয়ে করা বউ কোথায়? না জানি তোমাকে দেখে কি কাণ্ড করে বসে থাকবে। আরে, ওকে দেখলাম আম্মুকে রান্নার কাজে সাহায্য করছে, তাই আমি এই ফাঁকে তোমার সাথে দেখা করতে আসলাম। তাহলে তুমি যাও, আমি আসছি। ইরা মিটমিট করে হাসতে হাসতে নিচে নেমে গেল। এদিকে আকাশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নেমে এলো নিচে। আকাশ নিচে নেমে ডাইনিং টেবিলে বসে যায় নাস্তা করতে। তখন ইরা আকাশের সামনে নাস্তা নিয়ে আসে। নাও, নাস্তা করো। তুমি এখানে কেন? আমার বউ যদি দেখে তোমাকে, তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে। কিচ্ছু হবে না, তাড়াতাড়ি করে খাও। ওদের এমন ফুসুর ফুসুর করা দেখে ঈশা বলে, ভাইয়া, সারা রাত কথা বলার পরেও কি তোদের কথা বলা শেষ হয়নি যে এখানে এসেও কথা বলছিস? ভাবি, তুমিও না ভাইয়াকে খেতে দাও। এমনিতেই ভাইয়া এই কয়েকদিন ঠিকমতো খেতেও পারেনি। ইরাকে ঈশা ভাবি বলাতে আকাশ ইরার দিকে তাকায়। তখন দেখে ইরা মিটমিট করে হেসে ওপরে চলে গেল। তখন আকাশ ঈশার দিকে তাকিয়ে দেখে ঈশাও হাসে। তখন আকাশের বুঝতে বাকি রইল না যে এগুলো ওদের প্ল্যান করা, তাই আকাশ নাস্তা করে ওপরে যায়। ওপরে গিয়ে দরজা আটকিয়ে দেয় এবং ইরার কাছে গিয়ে ইরার কোমর ধরে আকাশ নিজের সাথে মিশিয়ে নেয়। বাহ, ভালোই তো ম্যাডাম, আমার সাথে ডাবল ডু খেললে, আমার রাতটাই মাটি করে দিলে। কিছুই মাটি হয়নি, তোমার মনে আছে তুমি বারান্দায় গিয়ে শুয়ে পড়েছিলে? হ্যাঁ, মনে পড়তো। তার কিছুক্ষণ পরেই আমার পাশে একটা কি যেন ছিল।
আমি তো কুলবালিশ মনে করে ধরে শুয়ে পড়েছিলাম, কিন্তু কেন বলো তো? আসলে ওটা কোল বালিশ ছিল না, আমিই ছিলাম। কি, ওটা তুমি ছিলে? হ্যাঁ, আমিই ছিলাম আসলে। তুমি যখন আমাকে বলেছিলে তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন আমি রাগ করে তোমাকে ওখানে ঘুমাতে বলি। পরে ভাবলাম যে আমাকেই তো ভালোবাসো, তাই আমি তোমার পাশে এসে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। কারণ এই রাতটা তো একবারই আসে, তাই তোমাকে কষ্ট দিতে চাইনি। সেই জন্য তোমার পাশে ঘুমিয়ে পড়েছি। কিন্তু তুমি কোলবালিশ মনে করে যা করলে না আমার সাথে, আমি কি করলাম? যা করেছো তা বলা যাবে না। এরপর ভাবলাম তোমার সাথে একটু মজা করি, তাই তখন অমনটা করলাম তোমার সাথে। তুমি আমাকে এতটা বোকা বানালে? জীবনে কারো কাছে এতটা বোকা হইনি আমি, যতটা বোকা তুমি আমাকে বানিয়েছো। সত্যি আমি ভাবতেও পারিনি তুমি এতটা বোকা হবে। কথাটা বলে ওরা দুজনেই হাসতে থাকে। এভাবেই চলছিল ওদের জীবন। ওরা তো একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝতো না। এমনকি মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে যায়, কিন্তু ইরা আজ 10 দিন হয়ে গেল, কিন্তু এখনো বাপের বাড়িতে যাবে বলে মনেই হচ্ছে না। তাই আকাশ ইরাকে বলে, আচ্ছা, তোমার তো বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসা দরকার। যাব, তবে তোমাকেও আমার সাথে যেতে হবে, কারণ আমি তোমাকে ছাড়া একা একা থাকতে পারবো না। চিন্তা করো না, কাল সকালে আমি তোমাকে নিয়ে গিয়ে দিয়ে আসবো। ওখানে না হই আমি একটা রাত থেকে পরের দিন চলে আসব। আচ্ছা, তাই করো। পরের দিন সকালে আকাশ বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইরাদের বাড়িতে পৌঁছে গিয়েছে আকাশ। ওখানে আজকে প্রথম আকাশ ইরার রুমটা দেখছে। আমার রুমটা কেমন দেখতে? অনেক সুন্দর। চার দেওয়ালে আমার ছবি টাঙানো কেন? বাড়ি, তোমাকে ভালোবাসি অথচ তোমার ছবি রাখবো না, তা কি করে হয়? এভাবে ওই বাড়িতে আকাশের একটা দিন কেটে গেল। পরের দিন সকালে আকাশের কল এলো। তাই আকাশ ভেবে নিয়েছে এখান থেকে যে করে হোক আজকে বের হতে হবে, কেননা এখানে থাকলে ইরা কিছুতেই বের হতে দেবে না। তাই আকাশ ইরার কাছে যায়। এরা, আমি আজ বের হব, আমার না কিছু কাজ আছে। তোমাকে না হই এর পরের দিন বিকেলে আমি নিতে আসব। এই দেখে ইরা মনে মনে ভাবে, যাক বাবা, বাঁচা গেল। আমি আকাশকে বলার আগেই আকাশ বলে দিল, নয়তো আকাশকে এভাবে চলে যেতে বললেও অনেক দুঃখ পেত। ভালোই হয়েছে আকাশ নিজে থেকেই যাওয়ার কথা বলাই। কিছু বলছো না যে? আচ্ছা যাও, তবে সাবধানে যাবে। এদিকে আকাশ বিকেলে বের হয়ে যায়। অন্যদিকে কিং ওর আস্তানায় এসে জানতে পারে কুইনের বিয়ে হয়ে গিয়েছে তার সাথে। এটা জানতে পারে রাশেদ কুইনের লোকদের মারতে গিয়ে। রাশেদ ও কুইনের ডান হাত শাকিলও মারা যায়। এদিকে এমন কথা শুনে কিন্তু প্রচণ্ড রেগে যায় এবং না চাইতেও চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কি, ওই কুইনের এত বড় সাহস আমার সবচেয়ে কাছের লোকটাকে মেরে ফেলে? এই, তোরা কে কোথায় আছিস? সব অস্ত্র নিয়ে বেরিয়ে আয়, আজকে কুইনের শেষ রাত হবে। অপরদিকে কুইন এসে জানতে পারে ওর প্রিয় লোককে কিংয়ের ডান হাত রাশেদ এখানে হামলা করে শাকিলকে মেরে ফেলে। কিন্তু শাকিল মরার আগে রাশেদকে গুলি করে মেরে ফেলে। এই খবর শুনে কুইনের চোখ দিয়ে পানি পড়ে যায়। তাই কুইনও সিদ্ধান্ত নেয় কিংয়ের সাথে যুদ্ধ করে ওকে মেরে ফেলবে। তাই কুইনও ওর দলের সব লোকদের নিয়ে বেরিয়ে পড়ে। ওরা দুজনেই তাদের লোকদের নিয়ে আসার সময় রাস্তায় দেখা হয় ওদের। ওখান থেকে ওরা গাড়ি থেকে নেমে একজন আরেকজনের উপর গুলি করতে থাকে। এভাবে অনেকক্ষণ পর কিং এর লোকেরা সব মারা যায়। তার সাথে কুইন ছাড়া ওর দলের সবাই মারা যায়। তাই এবার কিং ও কুইন দুজনেই বেরিয়ে এসে পিস্তল ত্যাগ করে। কি দোষ করেছিল আমার লোক শাকিল যে তোর লোক ওকে মেরেছিল? আমি জানি না রাশেদ কেন তোমাদের লোকদের উপর হামলা করেছে।
তাছাড়া আমার বিয়ের জন্য 15 দিনের মতন যোগাযোগ করতে পারিনি। ওই সময় হয়তো তারা দুইজন নিজেদের মধ্যে শত্রুতা বাজিয়েছে। তাও হতে পারে, আমারও বিয়ে হয়েছিল বলে কিছু জানতে পারিনি, কিন্তু এখন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমার একটা কথা আছে, যেহেতু আমরা দুজনেই বিবাহিত তাই দুজনেরই উচিত এখন ছেড়ে দেওয়া, কারণ আমাদের কোনো লোকই এখন বেঁচে নেই আমরা দুজন ছাড়া। তাই আমাদের দুজনেরই ক্ষতি না হওয়াই ভালো। আমরা হয়তো দুজনই মারামারি করে দুজনই মরে যাব, কিন্তু বাড়িতে আমার বউ আছে, আপনারও স্বামী আছে, তাই ভেবে দেখুন আমরা মারামারি করে দুজনে মরে গেলে ওদের কি হবে। তাই আমরা দুজনই এখান থেকে চলে যাই। আপনি ঠিকই বলেছেন, আমি আমার স্বামীর জন্য হলেও বেঁচে থাকতে চাই, তাই আমার শত্রুতা এখানে শেষ করছি। তবে যার আগে আমরা একজন আরেকজনের মুখটা দেখতে পারি কি? ওকে, যেহেতু সব শেষ তাই আমরা দুজনই দুজনার মুখটা দেখে নিই। ওরা নিজের মুখটা দেখে একে অপরের কাছে এসে জড়িয়ে ধরল। কেননা কিং হচ্ছে আকাশ আর কুইন হচ্ছে ইরা। আরেকটু হলো তো, হ্যাঁ তাহলে তো অনেক কিছুই হয়ে যেত বলে দুজনেই কান্না করে দেয়। আর এই কান্না করার মধ্যে দিয়ে শেষ হলো কিং আর কুইনের সব কাহিনী। তো বন্ধুরা, মাফিয়া কিং ভার্সেস মাফিয়া কিং গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। আমাদের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবেসে পাশে থাকুন, ভালোবাসায় থাকুন, ভালোবাসায় রাখুন। ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, আমাদের কিং এবং কুইনের গল্পটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।